হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি 2026-এর বই থেকে পরিবেশ ও বিজ্ঞানের অলরেডি প্রথম সেটটা সলভ করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা এই যে 2 নম্বর সেট দেওয়া হয়েছে, দেখো 2 নম্বর স্কুল, সেই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। তোমরা জানো 30 নম্বরের প্রশ্নপত্র হবে ফার্স্ট টার্মে। দেখো বিভাগ ক, ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয়। বরফের গলনাঙ্ক মানে নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কঠিনের তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? গলন বলে। তাপ গ্রহণ করে কঠিন বস্তু তরলে পরিণত হওয়ার ঘটনা, সেটা হচ্ছে গলন। আর বাষ্পীভবনে কি হয়? তরল থেকে বাষ্প। ঊর্ধ্বপাতন মানে হচ্ছে কঠিন থেকে সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। ওকে, বা গ্যাসকে ঠান্ডা করলে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়। ঘনীভবনে কি হবে? বাষ্পটা তরলে পরিণত হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা, সেটা হচ্ছে নিউট্রন। এর কোনো আধান নেই। প্রোটনের আধান আছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। মেশন কণারও আধান থাকে। এরপরে হচ্ছে যে লিন তাপ পদার্থের কি হয়? পদার্থের কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়। কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস বা গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিনে পরিণত করে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটাতে পারে না, শুধু অবস্থার পরিবর্তন মানে অবস্থান্তর ঘটায়। Al2O3 এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের যোজ্যতা অক্সিজেনের নিচে বসেছে, সেটা হচ্ছে 3, তাই না? আর অক্সিজেনের যোজ্যতা অ্যালুমিনিয়ামের নিচে বসেছে, সেটা হচ্ছে 2। প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা, সেটা হবে 3। ওকে, কোনটি ভুল তাই বলেছে? প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা, ঠিক বলেছে। ইলেকট্রনের ভর প্রোটনের ভরের প্রায় 1/2000 ভাগ, এটাও ঠিক বলেছে, তাই না? ইলেকট্রনের ভর অনেক কম, 1800 সামথিং বা 2000 ভাগের 1 ভাগ। একটা প্রোটনের 2000 ভাগের 1 ভাগ হলো ইলেকট্রনের ভর, এটাও ঠিকই বলা হয়েছে প্রায়। সাধারণ অবস্থায় পরমাণু নিস্তড়িত হয়, যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান সমান, তার জন্য পরমাণুর টোটাল চার্জ 0, এটাও ঠিক বলেছে। নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা কিন্তু ভুল। নিউট্রনের কোনো আধান নেই, নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, তার মানে এটা ভুল। এ মৌলটি 2টি ইলেকট্রন বর্জন করলে কি হবে? যখন এ একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তখন কি হবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে মানে একটা মাইনাস কমে গেল। মাইনাস কমে যাওয়া মানে একটা প্লাস বেড়ে যাওয়া। আরেকটা ইলেকট্রন ছেড়ে দেবে, তখন আরেকটা প্লাস বাড়বে, নিয়ে এর মাথায় হবে 2+। ওকে, যেহেতু দুটো ইলেকট্রন ছেড়েছে, তো দুটো মাইনাস কমে গেছে মানেই দুটো প্লাস বেড়ে গেছে। মৌলিক অণু মানে একই মৌলের পরমাণু নিয়ে তৈরি অণুকে মৌলিক অণু বলে। এখানে হাইড্রোজেন সালফার দুটো আলাদা আলাদা অণু নিয়ে মানে পরমাণু নিয়ে তৈরি, তাই জন্য এটা হচ্ছে যৌগিক অণু। এটাও যৌগিক অণু, ক্যালসিয়াম অক্সিজেন, হাইড্রোজেন ক্লোরিন, কিন্তু এখানে দুটোই ক্লোরিনের পরমাণু নিয়ে তৈরি, তাই জন্য এটা হচ্ছে যৌগিক মানে মৌলিক অণু। ওকে, 2 প্রশ্ন। উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার। 0 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রিরই 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ লাগে, যেহেতু 80 ক্যালোরি পার গ্রাম, সেটা হচ্ছে বরফ গরণের লিন তাপ। ব্যালেন্স করার সময় আমাদের পরমাণুর সংখ্যাগুলো ঠিক রাখতে হয়। এদিকে ফসফরাস আছে 4টে, এদিকে একটা, তাহলে 4 গুণ করলাম, তাহলে ফসফরাস এদিকে 4টে, এদিকে 4টে, 4p। আয়োডিন যখনই আমি 4 বসালাম, 3টে করে 4 বার আয়োডিন, 3টে করে 4 বার মানে 3 4 12টা আয়োডিন। তাহলে 6 বসাবো, তাহলে 6 দিয়ে 12 হবে, তাহলে 2 দিকে মিলে গেল, নিয়ে সমান চিহ্ন দেবে। কোনো পরমাণু ক্রমাঙ্ক, সেটা আমি তোমাদের আগের সেটেও দেখিয়েছি এবং আমি টেক্সট বুকেও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে, টেক্সট বুকেও কিন্তু আনসার করে দেওয়া হয়েছে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলে, সহজ করে দেওয়া হয়েছে। বা এখান থেকেও লিখতে পারো যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। যেমন সোডিয়ামের পরমাণুতে 11টা প্রোটন আছে, তার জন্য পরমাণু ক্রমাঙ্ক 11 সোডিয়ামের। পর প্রশ্ন 3 দাগের প্রথম প্রশ্ন, একটি বস্তুর উষ্ণতা এখানে বলেছে 45 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? আমি জাস্ট এখানে দেখাচ্ছি। ধরো সম্পর্ক আমরা জানি, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 = F-32/9। এবার উষ্ণতা কত বলেছে? 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ও লিখবে যে এখানে প্রদত্ত উষ্ণতা হলো 45 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সির বদলে 45 বসাবে, নিচে 5, F-32/9, 5 দিয়ে কাটো, 5 9 45। ওকে, কোনাকুনি গুণ, 9 9 কত হয়? 81 হয়, তাই না? তাহলে F-32টা এইদিকে লিখলাম, এবার 9 9 81 সেটা এদিকে রাখলাম। বা F সমান কত হবে? 81 -32 এদিকে এলে +32, যোগ করো 81 32 যোগ করলে এটা 3 আর এটা হচ্ছে 11, তাহলে 113। ওকে,
সরি, তাহলে 113 হবে উত্তর। তাহলে ফারেনহাইট স্কেলে উষ্ণতা কত হবে? তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে উষ্ণতা হবে 113 ডিগ্রি ফারেনহাইট। ওকে, ফারেনহাইট স্কেলে উষ্ণতা হবে 113 ডিগ্রি ফারেনহাইট, এটা হবে উত্তর। এরপরে মাটির কলসির জল তোমাদের দেখিয়েছিলাম আমি যে কেন ঠান্ডা হয়, সেটা প্রান্তিকের বইয়ে এখান থেকে এতটা পর্যন্ত উত্তর হবে। ওকে, পেন্সিল মার্ক করা হয়েছে। আর টেক্সটেও আনসার আছে, তাই না? টেক্সটেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে এটার উত্তর কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে, এবং আমি বুঝিয়ে দিয়েছিলাম যে মাটির কলসির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, হয়তো চোখে দেখা যায় না, কিন্তু একদমই সূক্ষ্ম সূক্ষ্ম চুলের থেকেও একদম ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলো দিয়ে জল বাইরে বেরিয়ে আসে, নিয়ে সেই জলটা বাষ্পীভূত হয়, এবং বাষ্পীভবনের জন্য যে লিনতাপ দরকার হয় সেটা কলসির গা থেকে বা ওই জল থেকে নেয় বলেই কিন্তু কলসি বা কলসির ভেতরে থাকা জলটা তাপ হারিয়ে ঠান্ডা হয়। এ কারণে মাটির কলসির জলটা ঠান্ডা হয়। এখান থেকে শুরু করে এতটা, পেজ নাম্বার 13। এরপরে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে, তোমরা জানো সেগুলো কি কি? 10 পাতায় দেওয়া হয়েছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ, বস্তুর ভর এবং বস্তুর উপাদান। এই 3টে জিনিসের নাম কিন্তু লিখতে হবে। ওকে, তোমাদের এখানেও দেখাচ্ছে একবার, এখানেও প্রান্তিক থেকেও দেখাচ্ছে, এই যে এই কোশ্চেনটা 3টে বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হয়েছে বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর উপাদান। এরপরে এসআইতে তাপের একক হচ্ছে জুল। এই উত্তরটা আমি আগের মানে সেটে 1 নম্বর স্কুলের এটাতেও কিন্তু দেখিয়েছি। ওকে, আবার এই প্রশ্নটা দিয়েছি, আমি এখানে ব্যাখ্যা করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এই প্রশ্নের আনসারটা, মানে এখান থেকে শুরু করে এতটা তোমাদের লিখতে হবে, এতটা অবধি। ওকে, এখান থেকে শুরু করে এতটা। আর আমরা দেখেছিলাম আগেরটাতেও কিন্তু ছিল আমাদের, তাই না? আগেও আমরা কিন্তু পেয়েছিলাম মোটামুটি পেজ নাম্বার 98 মোস্ট প্রবাবলি তোমাদের দেখায়। এই যে এখানে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ভাষাটা কিন্তু চেঞ্জ হবে। ফার্স্ট সেটটা যারা দেখোনি দেখে নিও। দেখো ম্যাচিংটা করবো আমরা। এখানে জিঙ্কটা সিঙ্গেল ছিল, আর কপার ক্লোরাইড সেটা একসঙ্গে আছে। পরে মানে ক্লোরিন যেটা কপারের সঙ্গে ছিল সেটা জিঙ্কের কাছে চলে আসলো, জিঙ্কটা কাপল হয়ে গেল। আর কিউপ্রিক ক্লোরাইড সেটা কপার মানে ক্লোরিনের সঙ্গে ছিল, কপারটা পরে আলাদা হয়ে গেল। তাহলে কপারটাকে আলাদা করলো, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে ডির সঙ্গে ম্যাচিং হবে। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, পরে সিলভার ক্লোরাইড হলো এবং সোডিয়াম নাইট্রেট হলো। তাহলে এই ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে ছিল, পরে এনএস এবার এজির সঙ্গে চলে আসলো, কেমন এজি সিএল হয়ে গেল, এবং নাইট্রেটটা এজির সঙ্গে ছিল, এবার এটা সোডিয়ামের কাছে চলে এলো, তাহলে সোডিয়াম নাইট্রেট। তাহলে নিজেদের অ্যানায়ন বা মূলকগুলো ইন্টারচেঞ্জ হয়, এটা হচ্ছে বিনিময় মানে এক্সচেঞ্জ রিয়াকশন। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডটা ভেঙে যায়, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ওকে, এ। এবং এই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়, সরাসরি নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয়, তাই জন্য প্রত্যক্ষ সংযোগ, সংযোগ মানে অ্যাডিশন। ওকে, তাহলে এটা হচ্ছে বি। জীবন বিজ্ঞানের পার্টটা দেখো। প্রথমে 4-1 ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে ভিটামিন ডির ফলে, মানে অভাবে রিকেট রোগ হয়। বেরি এটা বি কমপ্লেক্সের অভাবে হয়। অন্ধত্ব এটা ভিটামিন এর অভাবে হয়। জড়বুদ্ধি এটা আয়োডিনের অভাবে হয়, খনিজ মৌল। মস্তিষ্কে তরল এটা সেরিব্রোস্পাইনাল তরল হিসেবে থাকে, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মৌল হচ্ছে আয়রন। আর চা, পাকা আম, পাকা পেঁপে এদের মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদান হচ্ছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। শূন্যস্থান চুল নখের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে, আর জলে দ্রব্য একটা ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ওকে, নেক্সট এখানে প্রাকৃতিক খাদ্য বলতে কি বোঝো? প্রাকৃতিক খাদ্য মানে যেগুলো সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, যেগুলো কোনো প্রক্রিয়াকরণ না করে সরাসরি আমরা খেতে পারি, সেগুলো প্রাকৃতিক খাদ্য। এখানে দেওয়া হয়েছে এই যে প্রকৃতির উৎস থেকে পায়, কোনো রকম প্রক্রিয়াকরণ করা হয় না, বাইরে থেকে অতিরিক্ত কোনো পদার্থ যোগ করা হয় না, তাদের প্রাকৃতিক খাদ্য বলে। যেমন আমরা কি বলতে পারি, যে কোনো ফল, যেমন আম, কেমন আম হতে পারে, লিচু হতে পারে, কেমন। আর জীবদেহে জলের যে কোনো দুটি গুরুত্ব, এটা দেখাচ্ছে তোমাদের, আমাদের 2 নম্বর করে দিয়েছে, একটু বড় করে তোমরা লিখতে পারো। খাদ্যবস্তুকে দ্রবীভূত করতে সাহায্য করে এবং খাদ্যবস্তু গিলতে সাহায্য করে। একটা পয়েন্টেই এতটুকু লিখবে। 2 নম্বর লিখবে যে ঘর্ম নিঃসরণে সাহায্য করে। ওকে, আরও অনেক দেওয়া হয়েছে, এই যে চোখে ধুলোবালি পড়লে তা পরিষ্কার করে চোখকে সিক্ত রাখতে সাহায্য করে। আমাদের দুটো বলেছে, তাহলে এই 1 আর 3 নম্বর মিলে একটা পয়েন্ট বলবে, আর এদিকে 4 নম্বরটা একটা পয়েন্ট বলবে।
নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় দুটি উপাদান, একটা হচ্ছে জল, একটা কার্বন ডাইঅক্সাইড লিখবে। সংশ্লেষিত খাদ্য যেটা মূলত কৃত্রিম খাদ্য এক ধরনের, সেটা বেশি খাওয়া উচিত নয়। কেন? তার কারণ কৃত্রিম খাবারের পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে। এই জাতীয় খাবারগুলোতে নানা রকম রাসায়নিক পদার্থ মেশানো থাকে। এসব খাবার বেশি খেলে নানা রকম শারীরিক অসুস্থতা, মস্তিষ্ক, যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক ও হাড়ের নানা রকম ক্ষতি হতে পারে। তাই সংশ্লেষিত খাবার বেশি খাওয়া উচিত নয়। ওকে, তাহলে আজকে আমরা এই প্রশ্ন প্রস্তুতির বই থেকে ২ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।